আচ্ছা দেখো, আগের দিন আমরা বলেছিলাম যে প্রকৃতিতে কিভাবে কার্বন ডাইঅক্সাইড প্রকৃতি থেকে বের করে দেওয়া যায়, মানে কার্বন বেরিয়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইডের রূপে কিভাবে বেরিয়ে যাচ্ছে। তো আজকে আমরা দেখব যে কিভাবে পরিবেশের মধ্যে কার্বনটা ঢুকছে বা সংযোজন হচ্ছে। কি কি ফর্মে হতে পারে সেটা কার্বন মনোঅক্সাইড হতে পারে, কার্বন ডাইঅক্সাইড হতে পারে, মিথেন হতে পারে। মিথেন মানে হচ্ছে এই যে CH4 যেটা লিখেছি, এটা হচ্ছে মিথেন। এই বিভিন্ন রূপে কিভাবে কার্বন সংযোজিত হচ্ছে পরিবেশে, সেইটা কিন্তু আমরা দেখব আজকে। তো এই যেমন বলেছিলাম যে কার্বন ডাইঅক্সাইড হিসেবে বেরিয়ে যাওয়ার কতগুলো পদ্ধতি আছে, তেমনিভাবেই কিন্তু সংযোজনেরও বেশ কয়েকটা পদ্ধতি আছে। প্রথমটা হচ্ছে শ্বাসকার্য আর খাদ্যের জারণে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় তার মাধ্যমে। তো শ্বাসকার্য বা কার্বন খাদ্যের জারণে যেটা উৎপন্ন হয় সেটা কীভাবে হয়? শ্বাসকার্য মানে প্রত্যেকটা জীবী, উদ্ভিদ বলো প্রাণী বলো, তারা কিন্তু প্রত্যেকেই শ্বাসকার্যের সময় শরীরের মধ্যে যে খাবার আছে গ্লুকোজ, সবথেকে সরলতম যে অংশটা, সেটা জারণে তৈরি করে কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, এটা প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট সবার জারণেই কিন্তু শক্তি তৈরি হয়, সঙ্গে সঙ্গে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। আর এটা কিন্তু সালোক সংশ্লেষের বিপরীত প্রক্রিয়া। এই যে শ্বসন বা শ্বাসকার্য, এটা হচ্ছে সালোক সংশ্লেষের বিপরীত প্রক্রিয়া। কেন কি? সালোক সংশ্লেষের সময় কার্বন ডাইঅক্সাইড গৃহীত হচ্ছে বিশেষ করে উদ্ভিদ দেহ দ্বারা, আর শ্বসনের সময় কার্বন ডাইঅক্সাইড বর্জিত হচ্ছে। এইভাবে কার্বন ডাইঅক্সাইড কিন্তু পরিবেশে ফিরে আসে। ঘাস পাতা, গাছপালা এগুলো যারা খাচ্ছে, যেমন ধরো যদি কোনো গরু, ছাগল এই ধরনের এই পশুর কথা ধরি, তারাও কিন্তু এই সমস্ত গাছপালার জারণের খাদ্যের ভাঙনের ফলে কিন্তু কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে এবং সেটাও শ্বাসকার্যের মাধ্যমে পরিবেশে ফিরিয়ে দিচ্ছে। হ্যাঁ, এইভাবে আমরা শ্বাসকার্য এবং খাদ্যের জারণে কার্বন ডাইঅক্সাইড উৎপাদিত কার্বন ডাইঅক্সাইডকে পরিবেশে ফিরিয়ে দিচ্ছি। দ্বিতীয় হচ্ছে মানুষের জ্বালানি ব্যবহার, অগ্ন্যুৎপাত, দাবানল। মানুষ এত পরিমাণে এখন জ্বালানি, যেহেতু মানুষের সংখ্যা আমাদের দেশে প্রচুর বেশি, পৃথিবীতেও খুব সেই হারে বেড়ে চলেছে, তো সেই শক্তির প্রয়োজনে আমরা সবসময় জ্বালানির ব্যবহার করছি। কোনো কিছু গরম করা, রান্না করা, সব কিছুর জন্যই জ্বালানির প্রয়োজন। তো সেই জ্বালানির জন্য আমরা ব্যবহার করছি তেল, গ্যাস, কাঠ, এই ধরনের বিভিন্ন রকম জিনিস ব্যবহার করছি। তো এই জ্বালানির দহনে কিন্তু প্রত্যেক দিন যদি পূর্ণ জারণ হয়, জ্বালানি দহন হয়, তাহলে সেখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। আর যদি কম অক্সিজেনে দহন হয় তাহলে সেখানে কার্বন মনোঅক্সাইড তৈরি হচ্ছে। এই দুটো গ্যাসই কিন্তু পরিবেশের জন্য খুব বেশি পরিমাণে ক্ষতিকারক। অগ্ন্যুৎপাত বা দাবানল এগুলো কিন্তু প্রাকৃতিক ঘটনা। হ্যাঁ, এই অগ্ন্যুৎপাত হঠাৎ করেই হয়তো বনে আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হচ্ছে, তার সঙ্গে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছে। বা দাবানল, গাছে গাছে আগুন লেগে গেল, শুকনো পাতার ঘষা খেয়ে যে আগুন লেগে গেল সরি, সে আগুন লেগে গেলে এবার সেখানেও প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। কেন কি? যেহেতু পাতা মানে কাঠ, পাতা এগুলো পুড়ে যাচ্ছে, পুড়ে গিয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। এছাড়া কিন্তু সিমেন্ট উৎপাদনের মাধ্যমে কিন্তু মানুষ প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে। যে সিমেন্ট তৈরি, বড় বড় ফ্ল্যাট, বাড়ি এ সমস্ত তৈরির জন্য তো অনেক সিমেন্টের প্রয়োজন। তো সেই সিমেন্ট তৈরি করার জন্য সিমেন্ট তৈরি করার জন্য লাগবে চুন, হ্যাঁ, পোড়া চুন। তো এই পোড়া চুন মানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। তো এই পোড়া চুন যখন আমরা তৈরি করব, সেটা কী করে আসবে? সেটা আসবে ক্যালসিয়াম কার্বনেট থেকে, যেটা তোমরা কিছু আগের দিন আমি পড়িয়েছি। ক্যালসিয়াম কার্বনেট থেকে ওটাকে ভাঙলে তৈরি হয় ক্যালসিয়াম অক্সাইড, যেটাকে আমরা পোড়া চুন বলছি। সঙ্গেই তৈরি হয় প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড। যেমন রিয়াকশানটা যদি আমি এখানে লিখি, তাহলে এইভাবে তৈরি হবে। ক্যালসিয়াম কার্বনেট থেকে CaCO3, এখান থেকে ভেঙে তৈরি হবে ক্যালসিয়াম অক্সাইড, পোড়া চুন, আর সঙ্গে কার্বন ডাইঅক্সাইড। এই যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, এই কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু বাতাসে মিশছে, সিমেন্ট তৈরির সময় বাতাসে মিশছে। এরপরে হচ্ছে দেখো, সমুদ্রে শোষিত কার্বন ডাইঅক্সাইডের মুক্তি। সমুদ্রের মধ্যে আমরা যে সমস্ত কার্বন ডাইঅক্সাইড তৈরি করছি বিভিন্ন মাধ্যমে, সেই কার্বন ডাইঅক্সাইডের বিরাট অংশ কিন্তু সমুদ্রে শোষিত হয়ে যাচ্ছে। কেন কি? সমুদ্রের মধ্যে যে ধরনের কার্বন ডাইঅক্সাইড শোষণকারী ব্যাকটেরিয়াগুলো, এই শোষণকারী যে সমস্ত শৈবাল থাকে বা অ্যালগি থাকে, এরা কিন্তু কার্বন ডাইঅক্সাইডটা শোষণ করে নেয়। কিন্তু যদি এটা দিনের পর দিন মাত্রাতিরিক্তভাবে বাড়তে থাকে, তাহলে কতটা পারবে সেটা নিয়েও কিন্তু, মানে তারা কতটা কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে পারবে সেটা নিয়েও কিন্তু বিজ্ঞানীদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। তো সেই ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে। সমুদ্রে শোষিত কার্বন ডাইঅক্সাইড যদি সেইভাবে শোষণ না হয়, মুক্তি পেতে থাকে পরিবেশে, তাহলে পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে সামুদ্রিক প্রাণীর খোলক দহন। অনেক প্রয়োজনে বা অনেক সময় এমনি হয়তো অনেক জায়গায় নোংরা জমে গেল, বা সামুদ্রিক প্রাণী, মৃত প্রাণীর খোলস জমে গেল, সেখানে মানুষ নিজের প্রয়োজনেই এগুলোকে পুড়িয়ে দেয় বা দহন করে। সেখান থেকেও কিন্তু প্রচুর, যেহেতু এগুলো খোলকটা জানো তোমরা ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি, পুড়লে কিন্তু
ক্যালসিয়াম এই কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। লাস্ট হচ্ছে মৃত জীবদেহ থেকে পচন এবং অন্যান্য পরিবর্তন দ্বারা কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত করা যায়। তোমরা জানো যে মৃত জীবদেহ অনেক দিন ধরে পড়ে থাকলে বা ধরো কোনো জিনিস খাওয়া হচ্ছে না অনেক দিন ধরে, পাউরুটি বা বিস্কুট এগুলো অনেক দিন ধরে পড়ে থাকলে বা ডাল জাতীয় জিনিসে অনেক দিন থেকে পড়ে থাকলে একটা ছাতা মতো পড়ে যায়, সাদা সাদা ছাতা পড়ে যায়। তার কারণ হচ্ছে কিন্তু এরা এই যে জীবদেহের মধ্যে বা উদ্ভিজ্জ বা প্রাণী যে জটিল যে সমস্ত অণু সেগুলোর পরিবর্তন ঘটায়। যদি পরিবর্তন না ঘটাতো তাহলে কী হতো, এই সমস্ত নোংরা জিনিসগুলো জমে জমে পৃথিবীর মধ্যে নোংরা জিনিসে ভরে উঠতো। সেই জন্য ব্যাকটেরিয়া, ছত্রাক এগুলো এরা কী করে, এনজাইমের মাধ্যমে এই সমস্ত জটিল যৌগগুলোকে ভেঙে সরল যৌগে পরিণত করে, যেগুলো পরিবেশের সাথে মিশে যেতে পারে। তো যাতে পরিবেশের সাথে মিশে যাচ্ছে সেই সঙ্গে সঙ্গে কিন্তু কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইডও তৈরি হচ্ছে, যেটা কিন্তু বাতাসে চলে আসছে। হ্যাঁ, এছাড়া এখানে সবই তো আমরা কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড বললাম, তাহলে মিথেনটা কোথা থেকে আসছে? মিথেন হচ্ছে একটা গ্যাস যেটা কিন্তু নিজে জ্বলতে থাকে। তোমরা অনেক সময় হয়তো আলেয়া ভূতের কথা শুনেছো। আলেয়া ভূত কিন্তু কীভাবে হয় আমি বলছি। হয়তো কোনো জায়গায় জলাভূমি বা ধান ক্ষেত আছে, সেই সমস্ত জায়গায় ওই পচা জিনিসপত্র মানে যে সমস্ত জিনিস ফেলে দেওয়া হয় সেগুলো পচতে থাকে। পচে পচে সেই ব্যাকটেরিয়া থেকে মানে এই যে বিয়োজন হচ্ছে, সেই সমস্ত জিনিসগুলো যে ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজন হচ্ছে তাতে কিছু মিথেন গ্যাস তৈরি হয়। এই মিথেন গ্যাসটা কিন্তু আস্তে আস্তে এটা নিজে জ্বলতে পারে, মানে ওটা কোনোভাবে যদি অগ্নিস্ফুলিঙ্গ সৃষ্টি হয় তাহলে কিন্তু সেটা জ্বলে উঠতে পারে মিথেন গ্যাস। হ্যাঁ, সেটাই দূর থেকে দেখলে অনেক সময় মনে হয় যে ওখানে কিছুই নেই অথচ আগুন জ্বলছে। তাই গ্রামের দিকে এই জিনিসটা আলেয়া ভূত বা আলেয়া নামে পরিচিত আছে। এই যে মিথেন গ্যাস বা কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, এই যে যতগুলো গ্যাসের কথা বললাম এরা সবাই কিন্তু বাতাসের উষ্ণতা বৃদ্ধি করে বা বায়ুমণ্ডলের উষ্ণতা বাড়িয়ে দিচ্ছে। বিশেষ করে মিথেন তো বটেই, তাই এগুলোকে কিন্তু গ্রিন হাউস গ্যাস বলা হচ্ছে। কেমন? আচ্ছা, এরপরে দেখো আমরা এটা পড়লাম যে কার্বন আর কার্বন ঘটিত যৌগগুলো মাধ্যমে কিভাবে আমরা কার্বনকে পরিবেশের মধ্যে সংযোজন ঘটাতে পারি। তো আজকে আমরা দেখব বহুরূপতা, কার্বনের বহুরূপতা। তোমরা আমি বইটা একটু দেখাচ্ছি, তোমরা একটু বইটা লক্ষ্য করো। দেখো এখানে নুন, তুতে বা এটা কপার সালফেট আর ফটকিরি এগুলোর ক্রিস্টাল নেওয়া আছে। হ্যাঁ, দেখো প্রত্যেকটাই বেশ সুন্দর শেপের রয়েছে। তো অনেক সময় দেখা যায় যে এদের কিছু কিছু জিনিস আছে যাদের কিন্তু কোনো রকমের নির্দিষ্ট কোনো শেপ থাকে না। সেক্ষেত্রে কি করা যাবে, কিছুটা সালফারের যদি আমরা গুঁড়ো নিয়ে সেটাকে টেস্ট টিউবে নিয়ে হিট করে যদি গরম করে নিই, গরম করলে দেখা যাবে যে এটা লিকুইড হয়ে গেল, হলুদ রঙের লিকুইড হয়ে গেল। এবার সেটাকে রেখে দিতে হবে, আস্তে আস্তে সেটাকে ঠান্ডা হতে দিতে হবে। ফিল্টার কাগজে ঢেলে ঠান্ডা হতে দিতে হবে। এরপরে দেখা যাবে কিছুক্ষণ পর বা বেশ কিছু একটা দিন পর যে হলুদ রঙের এই যে সুন্দর লম্বা লম্বা ক্রিস্টাল, এই ধরনের লম্বা লম্বা ক্রিস্টাল তৈরি হয়ে গেছে। তখন সেই ক্রিস্টালগুলোকে আমরা আলাদা করে নিতে পারবো। তাহলে এটা হচ্ছে গুঁড়ো সালফার আর এটা হচ্ছে ক্রিস্টাল সালফার। এই দুটো হচ্ছে কিন্তু সালফারের দুটো রূপভেদ। এই রকম রূপভেদ কিন্তু ফসফরাসের হয়, কার্বনের হয়। কার্বনের রূপভেদগুলো আমরা পড়ব। তো এই যে সালফারের রূপভেদ, এটা খুব সহজেই তাপ প্রয়োগ করে বা তাকে ঠান্ডা করে একটা থেকে আরেকটা কনভার্ট করা যাচ্ছে। কিন্তু কার্বনের রূপভেদগুলোর মধ্যে বৈশিষ্ট্যের বেশ কিছু তফাৎ থাকায় কার্বনের রূপভেদগুলো কিন্তু চট করে ইন্টার কনভার্টেবল নয়, মানে একটা থেকে আরেকটা খুব সহজেই তুমি ট্রান্সফার করতে পারবে না, তার জন্য অনেক কন্ডিশন প্রয়োগ করতে হবে। তো কার্বনের উপভেদগুলো কী কী আছে সেটা আমরা আগে একটু দেখে নিই। দেখো কার্বনের উপভেদ হচ্ছে বহুরূপতা। কার্বনকে যদি আমরা ভাগ করি তাহলে প্রথমে দুটো ভাগ করা যাবে, একটা হচ্ছে নিয়তাকার, একটা হচ্ছে অনিয়তাকার। এই যে নিয়তাকার আর অনিয়তাকার বলছি, এটা বাইরে থেকে দেখে যেটুকু বোঝা যায় তার বিচারে, মানে বাইরে থেকে দেখে যাদের নির্দিষ্ট শেপ আছে সেগুলোকে আমরা নিয়তাকার বলবো, আর যাদের শেপ নেই তারা অনিয়তাকার। নিয়তাকারের মধ্যে হচ্ছে হিরে, গ্রাফাইট আর ফুলারিন। হিরে, গ্রাফাইট, ফুলারিন। আর অনিয়তাকারের মধ্যে হচ্ছে চারকোল, কোক, ভূষকালি, গ্যাস কার্বন। এই চারকোলকে আবার দুভাগে ভাগ করা যায়, উদ্ভিজ্জ আর প্রাণীজ। উদ্ভিজ্জর মধ্যে হচ্ছে কাঠকয়লা আর শর্করা অঙ্গার, আর প্রাণীজর মধ্যে হচ্ছে অস্থি অঙ্গার, রক্ত অঙ্গার। এই ভাগগুলো করা যায়। এবারে আমরা প্রত্যেকটা ভাগকে কিভাবে আমরা পরপর ইলাবোরেট করছি সেগুলো একটু দেখো। দেখো প্রথমে এখানে কিন্তু ছবি দেওয়া আছে, কাঠকয়লা, হিরে, গ্রাফাইট, এদের কিন্তু নির্দিষ্ট ছবি দেওয়া আছে এবং দেখো এদের মোটামুটি আকার মানে শেপগুলো কিন্তু একটা নির্দিষ্ট শেপ আছে।
তো এবার আমরা দেখব হিরে আর গ্রাফাইট, এদের মধ্যে গঠন আর ধর্মের কি তুলনা। হিরে তোমরা জানো প্রচণ্ড শক্ত, আর গ্রাফাইট হচ্ছে কিসে ইউজ করা হয়, গ্রাফাইট কিন্তু পেন্সিলের শীষে ইউজ করা হয়, যে কাঠ পেন্সিলের যে শীষটা সেটা কিন্তু গ্রাফাইট। হ্যাঁ, তোমরা হাত দিয়ে হয়তো দেখেছো যে গ্রাফাইটটা খুব মোলায়েম, নরম আর মোলায়েম হয়, এই জন্য পট করে ভেঙেও যায় পেন্সিলের শীষ। আচ্ছা, হিরে কিন্তু সেটা নয়, হিরে কিন্তু খুবই শক্ত। তো গ্রাফাইটের এই পিচ্ছিল ধরন আর হিরের এত শক্ত, এটা হওয়ার কারণ কি, যেহেতু দুটো একই মৌলের রূপভেদ, তাহলে দুটোর মধ্যে এত ডিফারেন্স হওয়ার কি কারণ? এত ডিফারেন্স হওয়ার কারণ হচ্ছে গ্রাফাইট আর হিরের গঠন। এই যে হিরের গঠন, এবার তোমাদের দেখাচ্ছি, দেখো হিরে কিন্তু যে গঠনটা, এটা হচ্ছে হিরের গঠন, দেখো লেখা আছে হিরের আংশিক গঠন। এই যে গঠনটা, এটা কিন্তু একটা জালকের মতো থাকে। আর গ্রাফাইটের ক্ষেত্রে দেখো, এইটা হচ্ছে একটা লেয়ার, তার উপরে আবার একটা লেয়ার, তার কিছুটা উপরে আবার একটা লেয়ার, এই একটার পর একটা লেয়ার, মানে ধরো একটা বই রাখলে তার উপর আর একটা বই রাখলে, এই যে প্রত্যেকটা বইকে এক একটা গ্রাফাইটের লেয়ার হিসেবে বলা যেতে পারে। এই প্রত্যেকটা গ্রাফাইটের লেয়ার কি হয়, যখন আমরা লিখি বা কোনো কারণে গ্রাফাইটটা ক্ষয় হচ্ছে, তখন কি একটা লেয়ারের উপর দিয়ে আর একটা লেয়ার পিছলে চলে যেতে পারে। তার কারণ হচ্ছে এই লেয়ারটার সাথে এই লেয়ারের ডিস্টেন্স যথেষ্ট বেশি, আর এদের মধ্যে একটা দুর্বল আকর্ষণ বল কাজ করে। সেই জন্য যখনই কোনো প্রয়োজন হয় বা লিখি বা নষ্ট হয়, তখনই এই লেয়ারটার উপর দিয়ে এই লেয়ারটা পিছলে বেরিয়ে যায়, আবার এটার উপর দিয়ে এটা পিছলে বেরিয়ে যায়, এইভাবে চলে যেতে পারে। সেই জন্য গ্রাফাইটের গঠনটা এই ধরনের, এবং গ্রাফাইটটা মধ্যে অনেক ফাঁক থাকায় গ্রাফাইট অনেক নরম আর পিচ্ছিল হয়। কিন্তু হীরের ক্ষেত্রে একেবারেই সেটা নয়। হীরের ক্ষেত্রে কিন্তু কার্বন পরমাণুদের মধ্যে এরকমভাবে স্তর বিভক্ত থাকে না, এটা এরকম মানে একদম নির্দিষ্ট একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার থাকে হীরের ক্ষেত্রে। সেই জন্য আর কার্বনগুলো দেখো প্রত্যেকেই পরস্পরের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ। হ্যাঁ, দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। এখানে কিন্তু একটা লেয়ারের সাথে আর একটা লেয়ারে দুর্বল একটা আকর্ষণ বল কাজ করছে, যেহেতু এরা খুব সঙ্ঘবদ্ধভাবে থাকে এবং খুবই ত্রিমাত্রিক একটা আকার নিয়ে থাকে, সেজন্য এটা অনেক বেশি শক্ত হয়। হ্যাঁ, আর এর ঘনত্ব অনেক বেশি গ্রাফাইটের ঘনত্বের থেকে, হীরের ঘনত্ব অনেক বেশি। তো দেখো, খুব সাধারণভাবে তোমাদের একটা প্রশ্ন করা হয়েছে, যেমন তেলের খনিতে যে খোঁড়ার যন্ত্র ব্যবহার করা হয়, তার মুখে যে পাথরটা রাখতে হবে, সেটা কি নেওয়া হবে, হিরে না গ্রাফাইট? স্বভাবতই হিরে। কেন কি, হিরে যেহেতু খুব শক্ত হয়। আর কোনো পিচ্ছিলকারক বা লুব্রিকেটিং এজেন্ট হিসেবে ব্যবহার করতে সেখানে হিরের গুঁড়ো নেবে না গ্রাফাইটের গুঁড়ো নেবে? অবশ্যই গ্রাফাইটের গুঁড়ো তেলের সাথে মিশিয়ে নেব। কেন কি, এটা এমনিতেই খুব নরম এবং পিচ্ছিল, এবং তেলের সাথে মিশিয়ে নিলে এর ক্যারেক্টারিস্টিক্সটা আরও বেশি প্রকাশ পাবে এবং লুব্রিক্যান্ট হিসেবে ভালোভাবে কাজ করতে পারবে। তো হিরে আর গ্রাফাইটের মধ্যে আরও কিছু মিল বা অমিল আছে, যেমন দেখো তড়িৎ পরিবাহিতা। হিরে আর গ্রাফাইট এরা দুজনেই কিন্তু তাপ তড়িতের পরিবাহিতার ক্ষেত্রে আলোচনা করব। হিরে আর গ্রাফাইট কিন্তু দুজনেই তাপের খুব সুপরিবাহী। হীরের যে কোনো ধাতুর থেকে হীরের কিন্তু তাপ পরিবাহিতা কোনো অংশেই কম নয়। সেই জন্য অনেক সময় কৃত্রিম হিরে দিয়ে অনেক সময় বর্তনী তৈরি করা হয়, সার্কিট তৈরি করা হয়। হ্যাঁ, আর এবারে হচ্ছে তড়িৎ পরিবাহিতা। তড়িৎ পরিবাহিতা হচ্ছে হিরে কিন্তু তড়িৎ পরিবহন করে না, কিন্তু গ্রাফাইট তড়িৎ পরিবহন করে। সেই জন্য অনেক সময় দেখে থাকবে হয়তো, তড়িৎ পরিবহনের সময় তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আমরা কিন্তু গ্রাফাইটের পাত ব্যবহার করে থাকি, মানে ক্যাথোড বা অ্যানোড যেখানে যেটা প্রয়োজন সেই হিসাবে কিন্তু আমরা তড়িৎদ্বার হিসেবে গ্রাফাইটকে ইউজ করি। হিরে কিন্তু তড়িতের সুপরিবাহী নয়, তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের সুপরিবাহী নয়। আচ্ছা, এরপরে দেখো রাসায়নিক সক্রিয়তা। রাসায়নিক সক্রিয়তার ক্ষেত্রে কিন্তু এর যথেষ্ট পরিমাণ যদি অক্সিজেনের মধ্যে আমরা পোড়াই, সেখানে কিন্তু আমরা দেখব হিরে আর গ্রাফাইট দুজনেই কিন্তু কার্বন ডাইঅক্সাইড দেয়। কিন্তু সাধারণভাবে গ্রাফাইট কিন্তু অনেক বেশি সক্রিয়, হীরের সক্রিয়তা তুলনামূলক অনেক কম। অনেক বেশি অক্সিজেনের মধ্যে খুব নির্দিষ্ট কিছু কন্ডিশনে পোড়ানো হলে দুজনেই কার্বন ডাইঅক্সাইড দেবে, কিন্তু হিরে অনেক বেশি কেমিক্যালি ইনঅ্যাক্টিভ বা ইনার্ট বলা যায়, মানে কম কম রিয়াকশন করবে, কম সক্রিয়। এরপরে যেটা অপশন ছিল সেটা হচ্ছে নিয়তাকারের মধ্যে লাস্ট, সেটা হচ্ছে ফুলারিন। ফুলারিনের একটা দেখো একটা স্যাম্পেল দেওয়া আছে, এই যে গোল যেগুলো সেগুলোকে কার্বন বোঝানো হয়েছে। হ্যাঁ, এটা C60 পরমাণু, C60 একটা ফুলারিন অণু আঁকা আছে। এটা 60 হতে পারে, 70, 80 যা খুশি হতে পারে। হ্যাঁ, এই এতগুলো কার্বন একসাথে মিলে একটা বড় একটা অণু তৈরি করে, যেটা অনেক বড় হয়। প্রায় ফুলারিনে যেটা বললাম 60, 70, 80টা পর্যন্ত কার্বন পরমাণু থাকতে পারে। এই ফুলারিন নিয়ে কিন্তু প্রচুর গবেষণার কাজ চলছে। আশা করা যাচ্ছে যে ভবিষ্যতে এই ফুলারিন কিন্তু
অনেক গবেষণামূলক দিকে সাহায্য করবে। আচ্ছা, এরপরে আমরা আসছি অনিয়তাকার রূপভেদে। অনিয়তাকার রূপভেদে প্রথমেই ছিল যেগুলো, সেটা হচ্ছে চারকোল বা অঙ্গার। কার্বনের যে অনিয়তাকার গ্রুপগুলো আছে সেগুলো কিন্তু আমরা নানানভাবে ব্যবহার করতে পারি। হ্যাঁ, চারকোল কিন্তু তার উপরতলে, যেটা তোমাদের বলেছিলাম অধিশোষণ, এর আগে বলেছিলাম প্ল্যাটিনাম প্যালাডিয়াম হাইড্রোজেন গ্যাসকে অধিশোষণ করে, অ্যাবজর্ব করে নিতে পারে, সেরকম কিন্তু চারকোলেরও একটা ধর্ম আছে। হ্যাঁ, অনেক পদার্থের অণুকে কিন্তু এটা ধরে রাখতে পারে, এটাকে বলবো আমরা অধিশোষণ ধর্ম। যেমন তোমরা এই নিচের এক্সপেরিমেন্টটা যেটা বলা আছে সেটা একটু পড়ে নিয়ে যদি করো কখনো, তাহলে বুঝতে পারবে। যদি কাঠকয়লার গুঁড়ো কাঠকয়লা জোগাড় করে নিয়ে সেটাকে গুঁড়ো করে নিলেও হবে, বা কাঠকয়লার গুঁড়ো নিলেও হবে। তো এবার শিশির মধ্যে কিছুটা জল দিয়ে তার মধ্যে কালি গুলে নাও, কালি গুলে নিয়ে ওই কাঠকয়লার গুঁড়ো ঢেলে বন্ধ করে, মুখটা বন্ধ করে ভালো করে ঝাঁকিয়ে নাও। তারপর কিছুক্ষণ রেখে দিয়ে যখন ফিল্টার করবে তখন দেখবে যে মানে আগের যে লিকুইডটা ছিল, মানে কালি গোলা আর কাঠকয়লা দেওয়ার পর যে লিকুইডটা ছিল আর এখন যেটা ফিল্ট্রেট হিসেবে পাচ্ছ, দুটোর মধ্যে ডিফারেন্স কতটা। মানে কাঠকয়লা কিন্তু ওই নোংরা বা কালির যে কালো অংশগুলো সেগুলোকে কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে, অধিশোষণ করে নিয়েছে। সেই জন্য আমরা এখন যে ফিল্ট্রেট হিসেবে বা ফিল্টার করে যেটা পাচ্ছি, যে লিকুইডটা পাচ্ছি, সেটা কিন্তু অনেক বেশি পরিষ্কার হবে। হ্যাঁ, আচ্ছা, এই চারকোলের এই অধিশোষণের ধর্ম কিন্তু আমরা অনেক কাজে লাগাতে পারি। যেমন ধরো ওই যেটা বললাম যে অনেক কিছু গ্যাস অণুকে ধরে রাখতে পারে, সেই জন্য এদেরকে অ্যাক্টিভেটেড চারকোল বা সক্রিয় অঙ্গার বলা হয়। এই সক্রিয় অঙ্গার কিন্তু, এই অ্যাক্টিভেটেড চারকোল, এরা কিন্তু বেশ অনেক ক্ষেত্রেই ব্যবহার করা যায়। তোমরা তো কিছু অ্যাডে দেখে থাকবে যে যেখানে ফেস ওয়াশ হিসেবে অ্যাক্টিভেটেড চারকোল ইউজ করা হচ্ছে, যেটা হচ্ছে মুখের সমস্ত নোংরাগুলো অ্যাবজর্ব করে নিচ্ছে। সেই ধরনের অ্যাক্টিভেটেড চারকোলের কিন্তু এরকম একটা অ্যাবজর্ব করে নেওয়ার কিন্তু গুণ আছে, সেগুলোকে সক্রিয় চারকোল বলা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো যেগুলো এরপরে যেটা বলেছিলাম সেটা হচ্ছে তোমার ভূষকালি। এই ভূষকালি কিন্তু অনেক সময় ছাপার কালি বা কাজল হিসেবেও ব্যবহার করা হয়। আর গ্যাস কার্বন হচ্ছে ব্যাটারি বা তড়িৎ কোষের তড়িৎদ্বার তৈরি করতে ব্যবহার করা হয়, গ্যাস কার্বন। হ্যাঁ, আর যেটা বলেছিলাম যে এই যে চারকোল বা অঙ্গার, প্রাণীজ অঙ্গার যেগুলো বলেছিলাম, এই উদ্ভিজ্জ অঙ্গার মানে যেগুলো ধরো চিনি বা নারকেলের খোলা, এগুলো পোড়ালে কিন্তু কার্বন পাওয়া যায়। এই যে প্রাণীজ অঙ্গার, এগুলো অক্সিজেনের অনুপস্থিতিতে যদি উত্তপ্ত করা হয় তাহলে চারকোল পাওয়া যায়। আর গ্যাস কার্বন দিয়ে তড়িৎ কোষের তড়িৎদ্বার তৈরি করা হয়। এই হচ্ছে মোটামুটি কার্বনের বিভিন্ন রূপভেদ সম্বন্ধে ধারণা। এই যে নিয়তাকার আর অনিয়তাকার যেগুলো বললাম, এগুলো সবটাই কিন্তু শুধুমাত্র বাইরে দেখে যেটা মনে হয় তার উপর ভিত্তি করে, মানে নির্দিষ্ট শেপ আছে কিনা এর উপর ভিত্তি করে নিয়তাকার আর অনিয়তাকার দুটো ক্লাসিফিকেশন করা হয়েছে।